আসসালামু আলাইকুম। বেসিক অ্যাকাউন্টিং এর 3 নম্বর ক্লাসে সবাইকে স্বাগতম। আজকের ক্লাসের আলোচনার বিষয় হচ্ছে 1 নম্বরে এলিমেন্টস অফ অ্যাকাউন্টিং, হিসাবের উপাদানসমূহ। 2 নম্বরে কন্ট্রা অ্যাকাউন্টস, বিপরীত হিসাবসমূহ। তাহলে চলুন শুরু করা যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। এলিমেন্টস অফ অ্যাকাউন্টিং, হিসাব বিজ্ঞানের উপাদানসমূহ। দৈনন্দিন ব্যবসায় লেনদেন থেকে উৎপত্তি প্রতিটি হিসাবকে হিসাব বিজ্ঞানের উপাদান বলে। হিসাব বিজ্ঞানের প্রতিটি উপাদান ডেবিট এবং ক্রেডিট এই দুই দিক থেকে বিবেচনা করতে হয়। হিসাব বিজ্ঞানের উপাদানগুলো হলো অ্যাসেট, এক্সপেন্স, ড্রয়িংস, লায়াবিলিটিস, রেভিনিউ এবং ক্যাপিটাল এবং অনার্স ইকুইটি একই কথা। অ্যাসেট, এক্সপেন্স এবং ড্রয়িংস এই তিনটা হলো ক্রেডিট ডেবিট ব্যালেন্স, আর লায়াবিলিটিস, রেভিনিউ এবং ক্যাপিটাল এই তিনটি হলো ক্রেডিট ব্যালেন্স। এটা কিন্তু নর্মাল বা স্বাভাবিক ব্যালেন্স। অর্থাৎ অ্যাসেট, এক্সপেন্স এবং ড্রয়িংস এই তিনটি সবসময় ডেবিট দিকেই টাকার অ্যামাউন্টটা বেশি থাকবে, আর লায়াবিলিটিস, রেভিনিউ, ক্যাপিটাল এই তিনটি সবসময় ক্রেডিট দিকে টাকার অ্যামাউন্টটা বেশি থাকবে। এখন আমরা আসি ইনক্রিজ এবং ডিক্রিজ নিয়ে। প্রতিটি লেনদেন অর্থাৎ একটি ব্যবসা প্রতিষ্ঠানে প্রতিটি লেনদেন বাড়তে পারে, কমতে পারে। ঠিক একইভাবে এই অ্যাসেট, এক্সপেন্স, ড্রয়িংস, লায়াবিলিটিস, রেভিনিউ এবং অনার্স ইকুইটি এগুলি কিন্তু প্রতিষ্ঠানে বাড়তে পারে, কমতে পারে। যদি কোনো কারণে এই উপাদানগুলো বৃদ্ধি পায় তাহলে আমাদের স্বাভাবিক যে ব্যালেন্স সেই ব্যালেন্সই রাখতে হবে, আর যদি কমে যায় তাহলে কিন্তু আমাদের স্বাভাবিক ব্যালেন্সের উল্টা করতে হবে, মানে বিপরীত করতে হবে। যেমন অ্যাসেট কিন্তু সবসময় ডেবিট ব্যালেন্স, বৃদ্ধি পেলে কিন্তু আমাদের ডেবিট করতে হবে। এখানে ডেবিট কথা লেখা আছে, ডেবিটই করতে হবে বৃদ্ধি পেলে, মানে বৃদ্ধির ক্ষেত্রে। আর যদি কমে যায় তখন কিন্তু আমাদের ক্রেডিট করতে হবে। তাহলে আমাদের অ্যাসেট, এক্সপেন্স এবং ড্রয়িংস এই তিনটি কিন্তু আমাদের স্বাভাবিক ব্যালেন্স হলো ডেবিট ব্যালেন্স। যদি এগুলো বৃদ্ধি পায় তাহলে আমাদের ডেবিট করতে হবে, আর যদি কমে যায় তাহলে আমাদের বিপরীত করতে হবে, অর্থাৎ ক্রেডিট করতে হবে। ঠিক একইভাবে লায়াবিলিটিস, রেভিনিউ এবং ক্যাপিটাল এই তিনটি কিন্তু সবসময় ক্রেডিট ব্যালেন্স। যদি বৃদ্ধি পায় মানে ইনক্রিজ হয় তাহলে কিন্তু আমাদের ক্রেডিট করতে হবে, আর যদি কমে যাবে, হ্রাস পায় তাহলে কিন্তু আমাদের ডেবিট করতে হবে। অর্থাৎ মূল কথা হলো যে এই 6টি উপাদানের মধ্যে যেগুলো বৃদ্ধি পাবে সেগুলো স্বাভাবিক যে ব্যালেন্স সেই ব্যালেন্সই রাখতে হবে। যদি কমে যায় কোনো কারণে তাহলে কিন্তু আমাদের মানে উল্টা করতে হবে, স্বাভাবিক ব্যালেন্স যা ছিল তার বিপরীত করে দিলেই আমাদের কিন্তু সেটা কমে গেছে বা ডিক্রিজ পেয়েছে সেটা বোঝায়। মনে রাখবেন অ্যাসেটের সাথে লায়াবিলিটিসের বিপরীত সম্পর্ক, অর্থাৎ এই দুইটি হিসাব সবসময় বিপরীত ব্যালেন্স প্রকাশ করে। যদি অ্যাসেট ডেবিট ব্যালেন্স হয়, লায়াবিলিটি হবে ক্রেডিট ব্যালেন্স। আবার 2 নম্বরে বলছে যে এক্সপেন্সের সাথে রেভিনিউর বিপরীত সম্পর্ক, কারণ এই দুটো হলো বিপরীত দিক প্রকাশ করে। এক্সপেন্স যদি ডেবিট ব্যালেন্স হয়, রেভিনিউ হবে ক্রেডিট ব্যালেন্স। আবার ড্রয়িংসের সাথে ক্যাপিটালের বিপরীত সম্পর্ক, অর্থাৎ ড্রয়িংস ডেবিট হলে ক্যাপিটাল হবে ক্রেডিট ব্যালেন্স। তার মানে সবসময় আমাদের এই সম্পর্কগুলো মনে রাখতে হবে। যেমন এখানে লেখা আছে যে ডেবিট ব্যালেন্সগুলো আমাদের কী কী প্রকাশ করা হয়, অ্যাসেট, এক্সপেন্স এবং ড্রয়িংস এগুলো ডেবিট ব্যালেন্স, আর ক্রেডিট ব্যালেন্স হলো লায়াবিলিটিস, রেভিনিউ এবং ক্যাপিটাল এই তিনটে কিন্তু ক্রেডিট ব্যালেন্স। যদি কোনো কারণে কমে যায় তাহলে কিন্তু আমাদের ডেবিটগুলো ক্রেডিট করতে হবে এবং ক্রেডিটগুলো ডেবিট করতে হবে, করলে আমাদের কিন্তু সেটা হ্রাস পাওয়া বা কমে যাওয়া বোঝায়। আশা করি আপনারা সবাই এই বিষয়টি বুঝতে পারছেন। হিসাবের যে 6টি উপাদান ছিল সেই 6টি উপাদানের প্রথমে ছিল আমাদের অ্যাসেট। সম্পত্তি বলতে মুনাফা অর্জনের কাজে ব্যবহৃত হয় এবং টাকার অঙ্কে পরিমাপযোগ্য যে কোনো অর্থনৈতিক বস্তু বা সেবার সমষ্টিকে বোঝায়। যে ব্যয়ের ফলে দীর্ঘদিন সুবিধা ভোগ করা যায় তাকেই সম্পত্তি বলে। সকল প্রকার সম্পত্তি হলো হিসাবের ডেবিট ব্যালেন্স। নিচে বিভিন্ন ধরনের সম্পত্তির নিয়ে আলোচনা করা হলো। তো প্রথমে আমাদের 1 নম্বর হলো ফিক্সড অ্যাসেট, মানে স্থায়ী সম্পদ। স্থায়ী সম্পদগুলোর মধ্যে 2 ভাগে ভাগ করা হয়। একটি হলো টেনজিবল ফিক্সড অ্যাসেট, মানে স্পর্শনীয় স্থায়ী সম্পদ, আর একটি হলো ইনটেনজিবল ফিক্সড অ্যাসেট বা অস্পর্শনীয় স্থায়ী সম্পদ। স্পর্শনীয় স্থায়ী সম্পদ বলতে বোঝানো হয় যে সমস্ত সম্পদগুলো ধরা যায়, ছোঁয়া যায়, দেখা যায়, স্পর্শ করা যায়, সেগুলো কিন্তু স্পর্শনীয় সম্পদ। যেমন ল্যান্ড অ্যান্ড বিল্ডিং, মেশিনারি, ফার্নিচার, অফিস অ্যান্ড ইকুইপমেন্ট, মোটর লরি, লোস টুলস, ফ্রিহোল্ড প্রপার্টি, ডেলিভারি ভ্যান, প্রিমিসিস অ্যান্ড ফিক্সার্স, আদার ফিক্সড অ্যাসেট। সবাই একটু লক্ষ্য করুন, আমি কিন্তু প্রত্যেকটা ইংরেজি ওয়ার্ডের পাশে কিন্তু বাংলা অর্থ উল্লেখ করে দিয়েছি। আপনারা কিন্তু এই বাংলা অর্থগুলো নিজ দায়িত্বে ভালো করে পড়ে নেবেন। বি নাম্বার ছিল আমাদের ইনট্যাঞ্জেবল বা অস্পর্শনীয় সম্পদ, যেমন গুডউইল, ট্রেডমার্ক, কপিরাইট, প্যাটেন্ট রাইট, ট্রেড লাইসেন্স, ব্র্যান্ড নেম, এগুলো সবই কিন্তু আমাদের অস্পর্শনীয় স্থায়ী সম্পদ।
2 নম্বরে ছিল আমাদের কারেন্ট অ্যাসেট, আর কারেন্ট অ্যাসেটের মধ্যে সর্বপ্রথম ছিল ক্যাশ অ্যান্ড ব্যাংক, মানে হাতে নগদ টাকা, তারপর ব্যাংক ব্যালেন্স, ব্যাংকে জমা টাকা, অ্যাকাউন্ট রিসিভেবল বা ডেটর্স, তারপরে নোটস বা বিল রিসিভেবল, অফিস সাপ্লাইস, এন্ডিং ইনভেন্টরি বা ক্লোজিং স্টক, গুডস অন কনসাইনমেন্ট, ইন্স্যুরেন্স ক্লাইম, মার্কেটেবল সিকিউরিটিজ, পিটি ক্যাশ, ডিউ টু এজেন্ট বা কাস্টমার, আর প্রিপেড এনি এক্সপেন্স, মানে যে কোনো খরচের অগ্রিম, যেমন প্রিপেড ইন্স্যুরেন্স, প্রিপেড রেন্ট, প্রিপেড স্যালারি বা ওয়েজেস, এনি ইনকাম রিসিভেবল, যে কোনো আয়ের বকেয়া, যেমন রেন্ট রিসিভেবল, ইন্টারেস্ট রিসিভেবল। 3 নম্বর ছিল আমাদের ইনভেস্টমেন্ট, মানে বিনিয়োগ, ইনভেস্টমেন্ট অন শেয়ার অন বন্ড, সেভিংস সার্টিফিকেট, গভর্নমেন্ট সিকিউরিটিজ, লং টার্ম ইনভেস্টমেন্ট, পারচেজ অফ শেয়ার অন বন্ড, ফিক্সড ডিপোজিট। 4 নম্বর ছিল ফিক্সিশিয়াস অ্যাসেট বা অলিক বা ভুয়া সম্পদ, যেমন প্রিলিমিনারি এক্সপেন্স, ডিফার্ড অ্যাডভার্টাইজিং এক্সপেন্স, ডিসকাউন্ট অন শেয়ার অফ বন্ড, ডেভেলপমেন্ট এক্সপেন্স, রিচার্জ এক্সপেন্স, ব্রোকার্স কমিশন। এইগুলি কিন্তু আমাদের এখানে যতগুলো সম্পদ দেওয়া আছে সবই কিন্তু আমাদের সম্পদ, শুধুমাত্র সম্পদের এখানে ক্লাসিফিকেশন দেওয়া হয়েছে, ফিক্সড অ্যাসেট, কারেন্ট অ্যাসেট, ইনভেস্টমেন্ট এবং ফিক্সিশিয়াস অ্যাসেট, ভুয়া বা অলিক সম্পদ। আপনারা সবাই এই অ্যাসেটগুলো ভালোভাবে পড়বেন, কয়েকবার প্র্যাকটিস করলেই এগুলো কিন্তু মনে রাখা সম্ভব। 2 নম্বরে ছিল আমাদের এক্সপেন্স। এক্সপেন্স বলতে বোঝানো হয় খরচ বা ব্যয়, এটি কিন্তু আমাদের ডেবিট ব্যালেন্স। ব্যবসায়িক কার্যক্রম নিয়মিত পরিচালনা করার জন্য পণ্য বা সেবার বিনিময়ে যে নগদ অর্থ ত্যাগ করতে হয় তাকে খরচ বলে। যে ব্যয়ের ফল দীর্ঘদিন সুবিধা ভোগ করা যায় না, তবে স্বল্প সময়ের জন্য সুবিধা ভোগ করা যায়, তাকে খরচ বলে। এই খরচ নগদ, ধারে, বাকিতে বা বিনিময় বিলের মাধ্যমে হতে পারে। খরচ যেভাবেই হোক না কেন তাকে খরচ হিসেবে বিবেচনা করতে হবে। সকল প্রকার খরচ বা ব্যয় হলো হিসাবের ডেবিট ব্যালেন্স। নিচে বিভিন্ন ধরনের খরচ নিয়ে আলোচনা করা হলো। 1 নম্বরে ছিল আমাদের ডিরেক্ট এক্সপেন্স বা প্রত্যক্ষ খরচ সমূহ, যেমন ওপেনিং ইনভেন্টরি, যার অর্থ হলো প্রারম্ভিক মজুত পণ্য, পারচেস রিটার্ন, পারচেস থেকে বাদ যাবে, পারচেস ডিসকাউন্ট, পারচেস থেকে বাদ দিতে হবে, ট্রেড ডিসকাউন্ট, পারচেস থেকে বাদ দিতে হবে, তারপর ওয়েজেস অ্যান্ড লেবার, প্রোডাকশন কস্ট, ক্যারিজ ইন বা ট্রান্সপোর্টেশন ইন, ফ্রেট ইন, ডিউটি বা ইম্পোর্ট ডিউটি, ডক চার্জ, ড্রয়িং অফিস স্যালারি, coal gas and fuel expense, goods cleaning expense, factory related expense, other direct expense। সাধারণত আমাদের এখানে যে অপারেটিং এক্সপেন্স, পারচেস রিটার্ন, পারচেস ডিসকাউন্ট, ওয়েজেস, ক্যারিজ ইন বা ট্রান্সপোর্টেশন ইন, ফ্রাইট ইন, এগুলো বেশি থাকে। 2 নম্বর ছিল আমাদের অপারেটিং এক্সপেন্স বা পরোক্ষ খরচ সমূহ। অপারেটিং এক্সপেন্সকে আবার 2 ভাগে ভাগ করা হয়, একটা হলো সেলিং এক্সপেন্স, আর একটা হলো অফিস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স। সেলিং এক্সপেন্স অর্থ হলো বিক্রয় সংক্রান্ত খরচ, যেমন সেলসম্যান স্যালারিজ, মার্কেটিং এক্সপেন্স, অ্যাডভার্টাইজিং এক্সপেন্স, ব্যাড ডেট এক্সপেন্স, ডেলিভারি এক্সপেন্স, এক্সপোর্ট ডিউটি, সেলস কমিশন, ফ্রাইট আউট বা ক্যারিজ আউট মানে বিক্রয় পরিবহন। এখানে আউট লেখা থাকলে বিক্রয় পরিবহন, আর যদি ফ্রাইট ইন বা ক্যারিজ ইন লেখা থাকে তখন কিন্তু এটা ক্রয় পরিবহন। স্টোর রেন্ট, ট্রাভেল এক্সপেন্স, সেলস ট্যাক্স, প্যাকিং এক্সপেন্স, ইন্সপেকশন এক্সপেন্স, সেলস রিলেটেড এনি এক্সপেন্স, এগুলো সব কিন্তু আমাদের সেলিং এক্সপেন্স। বি নাম্বার ছিল আমাদের অফিস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স, মানে প্রশাসনিক খরচ, স্যালারি এক্সপেন্স, স্টেশনারি এক্সপেন্স, সাপ্লাইজ এক্সপেন্স, অফিস রেন্ট এক্সপেন্স, পেইন্টিং এক্সপেন্স, ডিপ্রিসিয়েশন এক্সপেন্স, জেনারেল এক্সপেন্স, ইলেকট্রিক এক্সপেন্স, টেলিফোন এক্সপেন্স, ফ্যাক্স অ্যান্ড ইমেল এক্সপেন্স, ইউটিলিটিজ এক্সপেন্স, প্রপার্টি এক্সপেন্স, লিগ্যাল এক্সপেন্স, অডিট এক্সপেন্স, এন্টারটেইনমেন্ট এক্সপেন্স, অ্যাপ্রেন্টিসশিপ অ্যালাউন্স মানে শিক্ষানবিশ ভাতা। 3 নম্বর ছিল আমাদের নন অপারেটিং এক্সপেন্স, অপরিচালন ব্যয়সমূহ বা অন্যান্য ব্যয়সমূহ বা খরচসমূহ, যেমন ইন্টারেস্ট অন এনি লায়াবিলিটি, যে কোনো দায়ের উপর সুদ, ইন্টারেস্ট অন ডেট, লোন বা ডিবেঞ্চার বন্ড, ইন্টারেস্ট অন ব্যাংক লোন, ইন্টারেস্ট অন মর্গেজ লোন, ইন্টারেস্ট অন ব্যাংক ওভারড্রাফট, ইন্টারেস্ট অন ক্যাপিটাল, লস অন সেলস অফ ফিক্সড অ্যাসেট, ডোনেশন এক্সপেন্স, লস অন কনসাইনমেন্ট, এগুলো সবই কিন্তু আমাদের নন অপারেটিং এক্সপেন্স বা আদার এক্সপেন্স বলা যায়। আশা করি আপনারা এই এক্সপেন্স সম্পর্কে ভালোভাবে বুঝতে পারছেন। পড়লে কয়েকবার প্র্যাকটিস করলে কিন্তু এই খরচ সম্পর্কে আপনাদের ভালো ধারণা আসবে। 3 নম্বরে আমাদের রেভিনিউ, লায়াবিলিটি এবং অনার সিকিউরিটি, এখানে কিন্তু আমাদের 3টা একসাথে দেখাইছি।
রেভিনিউ, লাইবিলিটি এবং অনার সিকিউরিটি সম্পর্কে আমরা এখানে ধারণা দেব। এই তিনটে কিন্তু আমাদের ক্রেডিট ব্যালেন্স। প্রথমে আমরা আসি রেভিনিউ নিয়ে। ব্যবসায়িক স্বাভাবিক কার্যক্রম পরিচালনার মাধ্যমে পণ্য ও সেবার বিনিময়ে যে অর্থের প্রাপ্তি বা ভবিষ্যতে অর্থ পাওয়া নিশ্চয়তা অর্জিত হয় তাকে আয় বলে। অর্থাৎ পণ্য বা সেবা বিক্রয়ের মাধ্যমে বাইরের কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের নিকট থেকে যে পরিমাণ টাকা পাওয়া যায় বা পাওয়ার অঙ্গীকার পাওয়া যায় তাকে আয় বলে। এই আয় নগদে, ধারে, বাকিতে বা লিখিত চুক্তির মাধ্যমে হতে পারে। আয় যেভাবে হোক না কেন তাকে আয় হিসাবে বিবেচনা করতে হবে। সকল প্রকার আয় বা রাজস্ব হলো হিসাবের ক্রেডিট ব্যালেন্স। তারপর আমাদের আছে লাইবিলিটি। প্রতিষ্ঠানে যখন বাকিতে কোনো পণ্য বা খরচ বা বকেয়া থাকলে যে পাওনা সৃষ্টি হয় তাকে দায় বলে। ভবিষ্যতে অর্থাৎ ভবিষ্যতে যে ব্যক্তি বা প্রতিষ্ঠানের নির্দিষ্ট মূল্য পরিশোধ করতে হবে, আচ্ছা যাদেরকে আমাদের টাকা দিতে হবে ভবিষ্যতে, তারাই কিন্তু দায়। সহজ করে বলতে হয় যে ব্যবসায় মোট সম্পদের উপর মালিক পক্ষ ছাড়া অন্য যারা দাবি করে তারাই হলো পাওনাদার বা ঋণদাতা, আর এই পাওনাদার বা ঋণদাতার নিকটই হলো আমরা দায়। সকল প্রকার দায় হলো হিসাবের ক্রেডিট ব্যালেন্স। অনার সিকিউরিটি বলতে বোঝানো হয় একটি প্রতিষ্ঠানের মোট সম্পত্তির উপর মালিকের যে অধিকার থাকে, অর্থাৎ প্রতিষ্ঠানের মোট সম্পত্তির উপর মালিকের যতটুকু অধিকার থাকবে সেটা কিন্তু অনার সিকিউরিটি। তাহলে প্রথমে আমরা আসবো রেভিনিউ নিয়ে, যেটা হলো ক্রেডিট ব্যালেন্স। রেভিনিউকে আবার দুই ভাগে ভাগ করা হয়, এটা হলো অপারেটিং রেভিনিউ, এটা হলো নন অপারেটিং রেভিনিউ। অপারেটিং রেভিনিউ হলো দুইটা, একটা হলো সেলস আর একটা হলো সার্ভিস রেভিনিউ। সেলস হলো বিক্রয় আর সার্ভিস রেভিনিউ হলো সেবা আয়। এই দুটো হলো আমাদের অপারেটিং রেভিনিউ। আর বাকি যতগুলো আছে সব কিন্তু নন অপারেটিং রেভিনিউ। যেমন ইন্টারেস্ট অন ইনভেস্টমেন্ট, বিনিয়োগের সুদ; ইন্টারেস্ট অন ব্যাংক ডিপোজিট, ব্যাংক জমার সুদ; ইন্টারেস্ট অন ড্রয়িংস; প্রফিট অন সেলস অফ অ্যাসেট; ডিভিডেন্ড রিসিভ; শেয়ার ট্রান্সফার ফি; প্রফিট অন কনসাইনমেন্ট; অ্যাপ্রেন্টিসশিপ প্রিমিয়াম; রেন্ট রিসিপ্ট; কমিশন রিসিপ্ট; ডিসকাউন্ট রিসিপ্ট। এগুলো কিন্তু সব আমাদের নন অপারেটিং রেভিনিউ। 2 নম্বরে বলা হয়েছে লায়াবিলিটি বা দায়সমূহ। এটি কিন্তু আমাদের ক্রেডিট ব্যালেন্স। দায়কে আবার দুই ভাগে ভাগ করতে হয়, এটা হলো কারেন্ট লায়াবিলিটি আর এটা হলো লং টার্ম লায়াবিলিটি। তা কারেন্ট লায়াবিলিটির মধ্যে আমাদের আছে অ্যাকাউন্টস পেয়েবল বা ক্রেডিটর্স, নোটস বা বিলস পেয়েবল, ব্যাংক ওভারড্রাফট, প্রপোজ ডিভিডেন্ড, এনি এক্সপেন্স পেয়েবল, যে কোনো খরচের বকেয়া, যেমন স্যালারি পেয়েবল, ওয়েজেস পেয়েবল, ইন্টারেস্ট পেয়েবল, ট্যাক্স পেয়েবল, রেন্ট পেয়েবল। যেমন পেয়েবল লেখা থাকলেই দায়, এই যে পেয়েবল কথা লেখা থাকলেই দায়। পেয়েবল মানে প্রদিয়, এই কথা যদি লেখা থাকে তাহলে সেটা দায় হবে। আর এনি আনআর্নড রেভিনিউ, যে কোনো আয়ের অগ্রিম, যেমন আনআর্নড সার্ভিস রেভিনিউ, আনআর্নড রেন্ট রেভিনিউ, আনআর্নড সেলস রেভিনিউ, যেটাই হোক না কেন, অর্থাৎ এই আনআর্নড কথা লেখা থাকলেই সেটা দায় ধরতে হবে, মানে কারেন্ট লায়াবিলিটি। তারপর আমাদের বি নম্বরে ছিল লং টার্ম লায়াবিলিটি। লং টার্ম লায়াবিলিটির মধ্যে ছিল আমাদের মর্গেজ লোন বা ব্যাংক লোন, বন্ডস পেয়েবল বা ডিবেঞ্চার, লিজ লায়াবিলিটি। এগুলো কিন্তু আমাদের লং টার্ম লায়াবিলিটি, মানে দীর্ঘমেয়াদী দায়। 3 নম্বর ছিল অনার সিকিউরিটি বা মালিকানা তহবিল সমূহ। এটি কিন্তু আমাদের ক্রেডিট ব্যালেন্স। অনার সিকিউরিটির মধ্যে আমাদের ছিল ক্যাপিটাল, ড্রয়িংস, নিট প্রফিট বা লস, লাইফ ইন্স্যুরেন্স প্রিমিয়াম, জেনারেল রিজার্ভ, ইনভেস্টর ফ্লাকচুয়েশন ফান্ড। এটি লক্ষ্য করে সবাই, ক্যাপিটাল কিন্তু ক্রেডিট ব্যালেন্স আর ড্রয়িংস কিন্তু আমাদের ডেবিট ব্যালেন্স। তার মানে এটা ড্রয়িংস কিন্তু আমাদের মালিকানা তহবিল হিসাবে ধরা যায়, মালিকানা অনার সিকিউরিটি ধরা যায়। কারণ এই ড্রয়িংস নামে আলাদা কোনো এন্ট্রি কিন্তু আমাদের ফিনান্সিয়াল স্টেটমেন্টে হবে না। সবসময় এই ক্যাপিটাল থেকে এই ড্রয়িংসের টাকাটা বাদ দিয়ে বাকিটুকু আমাদের নামাতে হবে। একটা কথা লক্ষ্য করবো, সবসময় ক্যাপিটাল এবং ড্রয়িংস কিন্তু আলাদা আলাদা হবে না। এই ক্যাপিটালের টাকা থেকে এই ড্রয়িংসের টাকা বাদ দিয়ে বিয়োগ করে এই ক্যাপিটালের বাকি যা থাকবে অবশিষ্ট সেটাই বসবে। যেমন ক্যাপিটাল যদি 20,000 টাকা হয় আর ড্রয়িং যদি 5,000 টাকা হয়, তাহলে 20,000 টাকা থেকে এই 5,000 টাকা বাদ দিয়ে বাকি যে 15,000 টাকা সেটা আমাদের নামাতে হবে। আশা করি আপনারা সবাই এটা বুঝতে পারছেন। তার মানে ক্যাপিটাল এবং ড্রয়িংসের মধ্যে কিন্তু বিপরীত সম্পর্ক, মানে বিয়োগের সম্পর্ক। ক্যাপিটাল থেকে ড্রয়িং সবসময় বিয়োগ করতে হয়। আশা করা যায় এই উপাদানগুলো যদি আপনারা ভালোভাবে আয়ত্ত করতে পারেন, আপনাদের হিসাব বিজ্ঞান অঙ্কগুলো করতে অনেক সুবিধা হবে, সহজ হয়ে যাবে। এখন আমি আপনাদের সাথে আলোচনা করব কন্ট্রা অ্যাকাউন্ট, মানে বিপরীত হিসাব। বিপরীত হিসাব বলতে বোঝানো হয় একটা হিসাবের বিপরীত আরেকটা হিসাব। যেমন একটা হিসাবের সাথে আরেকটা হিসাব কি বিয়োগের সম্পর্ক, এই হলো বিপরীত হিসাব, অর্থাৎ সবসময় বিয়োগ করে নামাতে হবে। 1 নম্বর বলা হয়েছে যে কন্ট্রা অ্যাসেট অ্যাকাউন্ট, মানে বিপরীত সম্পদ হিসাব। বিপরীত সম্পদ হিসাব বলতে বোঝানো হয় যে হিসাব দ্বারা কোনো সম্পদকে হ্রাস করে দেয়। যেমন
অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন এর অর্থ হলো পুঞ্জীভূত অবচয় বা অবচয় সঞ্চিতি। এটা কিন্তু কন্ট্রা অ্যাসেট। এটা আমাদের কি করতে হবে, যে ফিক্সড অ্যাসেট থেকে এটা বাদ দিতে হবে। যার অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন হবে সেই সম্পদ থেকে এই অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশনকে কি করতে হবে, বাদ দিতে হবে। 2 নম্বর ছিল অ্যালাউন্স ফর ডাউটফুল ডেট, অর্থাৎ অনাদায় পাওনা সঞ্চিতি বা কুরিন সঞ্চিতি। এটা কিন্তু আমাদের অ্যাকাউন্ট রিসিভেবল থেকে বাদ দিতে হবে। তারপর ছিল আমাদের অ্যালাউন্স ফর ডিসকাউন্ট অন অ্যাকাউন্ট রিসিভেবল, এটাও কিন্তু আমাদের অ্যাকাউন্ট রিসিভেবল থেকে বাদ দিতে হবে। তারপর আমাদের আসছিল অ্যালাউন্স ফর ডিসকাউন্ট অন নোট রিসিভেবল বা বিল রিসিভেবল, এটা কিন্তু আমাদের নোট বা বিল রিসিভেবল থেকে বাদ দিতে হবে। দেখো এখানে কিন্তু আমাদের নোট রিসিভেবল কথা লেখা আছে, এই জন্য নোট রিসিভেবল থেকে বাদ দিব। আর এখানে আমাদের অ্যাকাউন্ট রিসিভেবল কথা লেখা আছে, অ্যাকাউন্ট রিসিভেবল থেকে বাদ দিব। আর অ্যালাউন্স ফর ডাউটফুল ডেট এটা কিন্তু সবসময় অ্যাকাউন্ট রিসিভেবল থেকে বাদ দিতে হয়, অল টাইম, সবসময়। আর অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন বাদ দিতে হয় সবসময় ফিক্সড অ্যাসেট থেকে, অর্থাৎ যে সমস্ত সম্পত্তিগুলা ধরা যায়, ছোঁয়া যায়, দেখা যায়। তারপর 2 নম্বর ছিল আমাদের কন্ট্রা লায়াবিলিটি, অর্থাৎ যে দায়গুলো অন্য একটা হিসাবের মাধ্যমে কি করতে হয়, হ্রাস করে দেয়, সেটা কিন্তু আমাদের বিপরীত দায় হিসাব। যেমন ডিসকাউন্ট অন ইস্যুয়েন্স অফ বন্ড বা ডিবেঞ্চার, তাহলে এটা বন্ড বা ডিবেঞ্চার থেকে বাদ দিতে হবে। তারপর 2 নম্বর ছিল অ্যালাউন্স ফর ডিসকাউন্ট অন অ্যাকাউন্টস পেয়েবল, তাহলে এটা অ্যাকাউন্টস পেয়েবল থেকে বাদ দিতে হবে। 3 নম্বর ছিল কন্ট্রা রেভিনিউ, বিপরীত আয় হিসাব। তার মানে যে সেলস রিটার্ন এবং সেলস ডিসকাউন্ট, এই দুটো কিন্তু আমাদের সেলস থেকে বাদ দিতে হবে সবসময়, অল টাইম। সেলস রিটার্ন এবং সেলস ডিসকাউন্ট এটা কিন্তু আমাদের সেলস থেকে বাদ দিতে হবে। আবার আমাদের কন্ট্রা এক্সপেন্স মানে বিপরীত ব্যয় বা খরচ হিসাব, পার্সেস রিটার্ন অ্যান্ড পার্সেস ডিসকাউন্ট, এটা কিন্তু সবসময় আমাদের পার্সেস থেকে বাদ দিতে হবে। অর্থাৎ এই পার্সেস রিটার্ন এবং পার্সেস ডিসকাউন্ট এটি কিন্তু সবসময় আমাদের এই পার্সেস থেকেই বাদ দিতে হবে, বাদ দিয়ে তারপরে নামাতে হবে। তারপর আমাদের অনার্স ইকুইটি, যেমন প্রথমে আমাদের ড্রয়িংস এবং ডিভিডেন্ড। এক মালিকানা বা অংশীদার কারবারের ক্ষেত্রে আমাদের ড্রয়িংস ব্যবহার করতে হয়, এবং যৌথ মূলধনী কোম্পানির ক্ষেত্রে আমাদের ডিভিডেন্ড ব্যবহার করতে হয়। সেক্ষেত্রে যদি এক মালিকানা কারবার বা অংশীদার কারবার হয়, সেই ক্ষেত্রে আমাদের ক্যাপিটাল থেকে এই ড্রয়িং সবসময় বাদ দিতে হবে। আর যদি যৌথ মূলধনী কোম্পানি হয়, সেক্ষেত্রে আমাদের রিটেন আর্নিং থেকে এই ডিভিডেন্ড বাদ দিতে হবে সবসময়, বাদ দিয়ে অবশিষ্ট টাকা আমাদের হিসাবে খাতায় নামাতে হবে। আশা করি আপনারা সবাই এই 5টি বিষয় ভালোভাবে বুঝতে পারছেন। এগুলো ভালোভাবে পড়লে আপনারা আরও বিস্তারিত ভালোভাবে বুঝতে পারবেন। তাহলে আজকের মতো এখানে ক্লাসটি শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।